চ্যাপ্টার 105 স্পিরিট চ্যানেলিং। ক্লাইন সোনালি বোতলের ছিপি খুলল, তারপর নাকের কাছে নিয়ে গেল। একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগল, মাথাটা সাথে সাথে পরিষ্কার হয়ে গেল। এটা ছিল হোলি নাইট পাউডার, স্লাম্বার ফুল, ড্র্যাগন ব্লাড ঘাস, গাঢ় লাল চন্দন, পুদিনা আর আরও কিছু ভেষজ দিয়ে তৈরি। বানানো খুব একটা কঠিন না, তাই আন্ডারগ্রাউন্ড মার্কেট থেকে উপকরণ পাওয়া মাত্র ক্লাইন একটা ব্যাচ বানিয়ে রেখেছিল। আজ সেটা কাজে লাগবে। হাতের তালুতে একটু গুঁড়ো ঢেলে নিল, মনোযোগ একত্র করল। তার চোখের মনি গাঢ় অন্ধকার হয়ে গেল। এরপর ক্লাইন ধাতব বোতলটা রেখে দিল। গুঁড়োর মধ্যে নিজের আধ্যাত্মিক শক্তি ঢেলে দিয়ে সেটা মাটিতে ছড়াতে শুরু করল। হাঁটতে হাঁটতে ছড়ালো। সিরিয়াস আরাপিসের লাশের চারপাশে একটা বৃত্ত তৈরি হল। একটা অদৃশ্য দেয়াল উঠে দাঁড়াল, বাইরের জগৎ থেকে তাদের আলাদা করে দিল। ক্লাইন হাতে লেগে থাকা বাকি গুঁড়ো ঝেড়ে ফেলল, তারপর অন্য ধাতব বোতলগুলো বের করল। আমান্থা নির্যাস আর অন্যান্য তরল চারপাশে ছিটিয়ে দিল। সে যে আচারটা সাজালো সেটা ওল্ড নীলরে বিবারের বাড়িতে যেটা করেছিল তার থেকে আলাদা, কারণ উদ্দেশ্যই আলাদা ছিল। যেমন ওল্ড নীলও আগে তরল ঢেলেছিল, তারপর হোলি নাইট পাউডার ব্যবহার করেছিল। সেটা একটা শান্ত, পবিত্র পরিবেশ তৈরি করেছিল, প্রায় আসল বেদির মতো। কিন্তু ক্লাইন আগে হোলি নাইট পাউডার ব্যবহার করল, তারপর তরল ঢালল, যাতে সিরিয়াসের অবশিষ্ট আধ্যাত্মিক শক্তি চারপাশের জিনিসপত্রের প্রভাবে বিঘ্নিত না হয়, আবার একই সাথে আচারের জন্য যতটুকু পরিবেশ দরকার সেটুকু কোনো রকমে বজায় থাকে। ওল্ড নীলের পদ্ধতি ব্যবহার করলে সিরিয়াসের বাকি আধ্যাত্মিক শক্তি পুরোপুরি মুছে যেত, তখন সংযোগ স্থাপন করাই অসম্ভব হতো। প্রস্তুতি শেষ করে ক্লাইন উপকরণগুলো সরিয়ে রাখল, কোজিটেশনের অবস্থায় ঢুকল। তারপর আস্তে আস্তে হার্মেস ভাষায় মন্ত্র আওড়াতে লাগল। আমি রাতের অন্ধকারের শক্তির কাছে প্রার্থনা করি, আমি রহস্যের শক্তির কাছে প্রার্থনা করি, আমি দেবীর মমতাময় কৃপার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যে আপনি আমাকে এই বেদির ভেতরে এই ধর্মবিচ্যুতের আধ্যাত্মিক সত্তার সাথে যোগাযোগ করতে দেবেন। বন্ধ জায়গাটার ভেতরে মন্ত্রগুলো প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎ ক্লাইন অনুভব করল একটা বিশাল, ভয়ঙ্কর, রহস্যময় শক্তি তার উপরে নেমে আসছে। তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। মনে হচ্ছিল মনি নেই, সাদা অংশ নেই, পুরোটাই ঘন অন্ধকার। সুযোগটা কাজে লাগিয়ে ক্লাইন মনে মনে একটা ভবিষ্যদ্বাণীর বাক্য আওড়াল, ক্লাউন পোষণের ফর্মুলা। ক্লাউন পোষণের ফর্মুলা। বাক্যটা আওড়াতে আওড়াতে সে কোগিটেশন ব্যবহার করে সাময়িকভাবে একটা স্বপ্নের মতো অবস্থায় ঢুকে গেল। ঘোলাটে ধূসর একটা জগৎ, আকাশ নেই, মাটি নেই। ক্লাইন অস্বাভাবিক রকম সচেতন ছিল। সে একটা স্বচ্ছ, অলিক মূর্তি দেখতে পেল। ডান হাত বাড়িয়ে সিরিয়াসের আত্মার অবশেষ স্পর্শ করল। একটা গর্জনের সাথে সামনের দৃশ্য বদলে গেল। গাঢ় লাল রং করা একটা পড়ার টেবিল, রূপোর মোমদানিতে 3টা মোমবাতি জ্বলছে, পাশে একটা সাদা কাগজ, সিরিয়াসের হাতে একটা কলম। সে লোয়েন ভাষায় লিখছে। এটা দ্বিতীয় ফর্মুলা। নোটবুকের নাম ক্লাউন। 80 মিলিলিটার বিশুদ্ধ পানি, 5 ফোঁটা টন অ্যাপেলের রস, 7 গ্রাম ব্ল্যাক রিমড সূর্যমুখী গুঁড়ো, 10 গ্রাম গোল্ডেন ক্লোক ঘাসের গুঁড়ো, 3 ফোঁটা পয়জন হেমলক। এগুলো সহায়ক উপকরণ। মূল অতিপ্রাকৃত উপকরণ হল একটা পরিণত হর্নাসিস ধূসর পাহাড়ি ছাগলের একক, শিংয়ের একটা স্ফটিক এবং একটা সম্পূর্ণ মানুষের মুখওয়ালা গোলাপের ডাঁটা। সিরিয়াসের ক্লাউন পোষণের ফর্মুলা মুখস্থ ছিল মনে হয়। সে দ্রুত লেখা শেষ করল, একটু থামল, এক চুমুক কফি খেল, তারপর কবজিতে পেঁচানো রূপোর পেন্ডুলামটা খুলল। পেন্ডুলাম হাতে ধরে চোখ বন্ধ করল। বিড়বিড় করতে লাগল, দিনের শেষ, মনের শান্তি, প্রভুর আশীর্বাদের আশা, স্বীকারোক্তি, এরকম কিছু শব্দ। প্রার্থনা শেষ করার পর ক্লাইন অবশেষে পেন্ডুলামটা পরিষ্কার দেখতে পেল। পেঁচানো রূপোর চেনের নিচে একটা বুড়ো আঙুলের সমান মানুষের মূর্তি। মূর্তিটার একটাই চোখ, দৈত্যদের বিশেষ বৈশিষ্ট্য। মুখ নিচের দিকে, পা শিকল দিয়ে বাঁধা, শিকলগুলো উপরের দিকে উঠে গেছে। সেই মুহূর্তে দৈত্যটার একমাত্র চোখে হঠাৎ একটা ম্লান লাল আভা ফুটে উঠল। করাত। ক্লাইন যে দৃশ্য দেখছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। তার হাঁটু ভেঙে পড়ল, প্রায় মাটিতে হাঁটু গেড়ে বসে যাচ্ছিল। মাথায় এমন যন্ত্রণা হল যেন কেউ নির্দয়ভাবে একটা ব্যাট দিয়ে মাথায় মেরেছে। দৃষ্টি রক্তলাল হয়ে গেল। হাত দুটো নিজে থেকেই হাঁটু রক্ষা করতে বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড পরে সে সামলে উঠল, দাঁড়াল, অনুভব করল তার আধ্যাত্মিক শক্তি অস্বাভাবিক রকম দুর্বল, যেন আবারও সেই মনের গভীরে ঢুকে যাওয়া ফিসফিসানি শুনেছে। তবে ম্যাজিক মেডিসিন হজম করায় সে যে অগ্রগতি করেছে, তার জন্য পার্শ্বপ্রতিক্রিয়াটা দ্রুতই শান্ত হয়ে গেল। দ্য হ্যাংড জায়ান্ট, ট্রু ক্রিয়েটর সিরিয়াস আর হানাস দুজনেই কি অরোরা অর্ডারের সদস্য ছিল? কিন্তু ক্যাপ্টেন হানাসের স্বপ্নে একটা বিশাল ক্রুশ দেখেছিল।
সেই ক্রুশে যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই ভয়ঙ্কর সত্তা তো অরোরা অর্ডারের দ্য হ্যাংড জায়ান্ট, না ক্লাইন দুটো গভীর নিঃশ্বাস নিল, আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে ফিরে আসার অপেক্ষা করল। অরোরা অর্ডার একটা গোপন সংগঠন, প্রায় 200 থেকে 300 বছর আগে আবির্ভূত হয়েছিল। তারা ট্রু ক্রিয়েটরের উপাসনা করত এবং তাকে দ্য হ্যাংড জায়ান্টের প্রতীকে উপস্থাপন করত। তাদের বিশ্বাস ছিল যে প্রতিটা মানুষের মধ্যে ঐশ্বরিক গুণাবলী আছে এবং যদি তারা অসংখ্য পরীক্ষায় টিকে থাকে আর অটল থাকে তাহলে যথেষ্ট পরিমাণ ঐশ্বরিক গুণাবলী জমা করে দেবদূত হতে পারবে। নাইট হকদের অভ্যন্তরীণ নথি অনুসারে অরোরা অর্ডারের সিকোয়েন্স 9 হল সিক্রেট সাপ্লায়েন্ট। এই বিয়ন্ডাররা রহস্যময় ও ভয়ঙ্কর সত্তাদের অস্তিত্ব অনুভব করতে পারত। তাদের কাছে বলিদান সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল এবং আচারভিত্তিক জাদু সম্পর্কেও কিছুটা জানা ছিল। যথেষ্ট প্রমাণ ছিল যে সিনিয়র সিক্রেট সাপ্লায়েন্টদের বিশ্বদৃষ্টিতে বিকৃতি ঘটত এবং তারা সহজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। সিকোয়েন্স 7 সম্পর্কে অরোরা অর্ডার যেটা আয়ত্ত করেছিল সেটা নিয়ে খুব কম জানা ছিল। সিকোয়েন্স 8 ছিল লিসনার। এটাকে একটা বিয়ন্ডারের জন্য বেশ ভয়ঙ্কর পেশা মনে করা হতো। প্রতিটা লিসনার সরাসরি গোপন সত্তাদের ফিসফিসানি শুনতে পেত, ফলে তারা ঘন ঘন শক্তিশালী, বিকৃত, অনন্য ক্ষমতার সংস্পর্শে আসত। কিন্তু তার পরিণতি হিসেবে তারা যদি পদোন্নতি পেতে না পারত, লিসনার হওয়ার পর 5 বছর টিকে থাকাই কঠিন হতো। আরও বলতে গেলে নাইটহকদের রিপোর্টে মন্তব্য ছিল যে প্রতিটা লিসনার একজন পাগল। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তারা সবসময় উন্মাদ। অরোরা অর্ডার সম্পর্কে রিপোর্টের বিস্তারিত তথ্যগুলো ক্লাইনের মাথায় ভেসে উঠল। তার প্রাথমিক অনুমান ছিল যে সিরিয়াস একজন সিক্রেটস সাপ্লায়েন্ট ছিল। বর্ণনা অনুযায়ী সিক্রেটস সাপ্লায়েন্টরা যুদ্ধে ঠিক সিয়ারদের মতোই অসহায়। সিরিয়াসের একটু আগের আচরণের সাথে এটা মিলে যায়। পরে যা ঘটেছিল সেটা কি আঘাতের কারণে নিয়ন্ত্রণ হারানো? হ্যাঁ, ফ্রাই একবার বলেছিল যে প্রতিটা বিয়ন্ডার মৃত্যুর পর কমবেশি অদ্ভুত কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ক্লাইন বুকে 4টা বিন্দুতে হাত ঠেকিয়ে দেবীর প্রশংসা করল। আধ্যাত্মিক শক্তি একটু ফিরে আসার পর সে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আচারটা শেষ করল এবং আধ্যাত্মিক দেয়ালটা ভেঙে ফেলল। শঙ্করে একটা বাতাস বইল। ক্লাইন নিজেকে জোর করে সিরিয়াসের লাশের দিকে তাকাল। সে লক্ষ্য করল যে সিরিয়াসের ক্ষতবিক্ষত মুখে এখনও একটা স্পষ্ট আঁচিল আছে। গাঢ় বেগুনি, প্রায় কালো। মনে হচ্ছিল ভেতরে কোনো তরল আর একটা আলো চকচক করছে। এটা কি ধরনের রূপান্তর ছিল? ক্লাইন কপালে হাত ঘষল, স্পর্শ করার সাহস পেল না। ঝুঁকে তার ছড়ি কুড়িয়ে নিল, ছড়ির উপর ভর দিয়ে দাঁড়াল। একটু আগে যা ঘটেছিল তারপর সে জানত যে সিরিয়াসের আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনকি স্পিরিট মিডিয়াম ডালিও তার সাথে যোগাযোগ করতে পারবে না। কিছুক্ষণ পর ক্লাইন ক্যাপ্টেন ডান স্মিথ আর তার সঙ্গীদের দেখতে পেল, লিওনার্ড আর কেনলি। মনে হচ্ছে তোমার ভাগ্য বিয়ন্ডার আর অশুভ শক্তির সাথে জড়িয়ে গেছে। মাত্র কয়েক সপ্তাহে তুমি যতগুলো অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়েছ, আমরা সাধারণত কয়েক মাসেও এত দেখি না। লিওনার্ড রসিকতা করল, মাটিতে পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে। কাকতালীয় নাও হতে পারে, ক্লাইন যোগ করল। হঠাৎ তার মনে পড়ল স্বপ্নে দেখা লাল চিন্নির কথা, হর্নাসিস পর্বতশ্রেণীর মূল চূড়ায় সেই মহিমান্বিত প্রাসাদের কথা, আর তার উপর সেই অদৃশ্য দৃষ্টির কথা। সুযোগ বুঝে কথাটা তুলে দিল। ডান চারপাশ পর্যবেক্ষণ করল। তার ধূসর চোখ ক্লাইনের দিকে স্থির করে জিজ্ঞেস করল, তুমি তার আত্মা চ্যানেল করার চেষ্টা করেছ? মাটিতে এখনও হোলি নাইট পাউডারের চিহ্ন আর এসেনশিয়াল অয়েলের গন্ধ ছিল। হ্যাঁ, ক্লাইন সত্যি কথাই বলল। আমার ভয় ছিল যে আপনারা দেরিতে আসবেন এবং তার আধ্যাত্মিক শক্তির অবশেষ ছড়িয়ে যাবে। তোমাকে ভালো দেখাচ্ছে না। তুমি ঠিক আছো? খাটো কেনলি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। ক্লাইন সিরিয়াসের অপৌঁছানো চিঠিটা ক্যাপ্টেনের হাতে দিল এবং শুরু থেকে বলতে লাগল, আমি যখন আচারের উপকরণ কিনতে আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়ল যে সেলেনাও একবার ইভিল ড্রাগন বারে গিয়েছিল এবং হানাস ভিনসেন্টি তাকে সেখানে নিয়ে গিয়েছিল। মানে হানাস সেখানকার নিয়মিত খদ্দের ছিল। তাই আমার সন্দেহ হল যে পোর্ট্রেটের লোকটা, যে অবশ্যই হানাসের সাথে সংযুক্ত, সেও হয়তো আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়েছিল। আমি মালিক সোয়াইনকে পোর্ট্রেটটা দেখিয়ে জিজ্ঞেস করলাম। সে নিশ্চিত করল। বলল লোকটা একবার হর্নাসিস পর্বত সম্পর্কিত ডকুমেন্ট আর জিনিসপত্র কিনতে চেষ্টা করেছিল। এটা শুনে আমার লাইব্রেরির কথা মনে পড়ল। লাইব্রেরিয়ান বলেছিল যে আমি যে জার্নাল ইস্যুটা ধার করতে চেয়েছিলাম সেটা কেউ সবে ফেরত দিয়েছে। লিওনার্ড পাশে দাঁড়িয়ে হাসি মুখে শুনছিল। হঠাৎ বলে উঠল, তাই তুমি তোমার পরিচয়পত্র আর ব্যাজ নিয়ে এখানে এসেছিলে ধার নেওয়ার রেকর্ড ঘাঁটতে? আসলে আমি খুব কৌতূহলী, এই লোকটার সাথে তোমার সংঘাত হলো কিভাবে? সরাসরি মুখোমুখি হলেও তোমার ধরন অনুযায়ী তুমি চেনো না এমন ভাব করে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে, তারপর জাউটল্যান্ড স্ট্রিটে এসে আমাদের সাহায্য চাইতে। হ্যাঁ, ঝুঁকি নেওয়ার কোনো দরকার ছিল না। তুমি শুধু টার্গেট নিশ্চিত করো আর জানো যে সে টিনজেন ছাড়েনি, তাহলে তাকে খুঁজে বের করার উপায় সবসময় থাকত। ডান চিঠিটা পড়তে পড়তে যোগ করল,
ক্লাইন সাথে সাথে লজ্জিত হয়ে বলল লাইব্রেরিয়ান ওকে চিনে ফেলেছিল আর চিৎকার করে পুলিশ ডাকল। আমি শুনেও না শোনার ভান করতে পারতাম না তো। লিওনার্ড আর কেনলি একজন আরেকজনের দিকে তাকাল। একজন হাসি চাপার চেষ্টা করল, আরেকজন মুখ ঘুরিয়ে নিল। ডান মাথা নাড়ল, চোখ চিঠি থেকে সরাল। আত্মা চ্যানেল করে কিছু পেয়েছ? আমি একটা পেন্ডুলাম দেখেছি যেটা দ্য হ্যাংড জায়ান্টের আকৃতির ছিল। দৈত্যটার একমাত্র চোখে একটা রক্তলাল আভা জ্বলে উঠতে দেখেছি, তারপরই জোর করে আমাকে আচার থেকে বের করে দেওয়া হয়েছে। ক্লাইন সৎভাবে বর্ণনা করল। ক্লাউন পোষণের বিষয়ে সে আপাতত কিছু বলতে চাইল না। দুটো কারণ ছিল। প্রথমত, ডান আর বাকিরা যদি সিরিয়াসের আস্তানা আর সংশ্লিষ্ট নথিপত্র খুঁজে পায়, তাহলে সে বলুক আর না বলুক কোনো পার্থক্য হবে না, তার জন্য আলাদা কোনো অবদান ধরা হবে না। দ্বিতীয়ত, ডান আর বাকিরা যদি খুঁজে না পায়, তাহলে সে ভবিষ্যতে এটা রিপোর্ট করতে পারবে। এভাবে আরেকটা অবদানের কৃতিত্ব পাবে, যেটা দিয়ে পোষণ তৈরির উপকরণ জোগাড় করতে পারবে। এটা ছিল একটা কাজ থেকে দ্বিগুণ পুরস্কার পাওয়ার কৌশল, ওল্ড নীলের সাম্প্রতিক শিক্ষা থেকে পাওয়া। অরোরা অর্ডার। ডান নিজে নিজে বিড়বিড় করল, তারপর প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করল। ক্লাইন সব প্রশ্নের উত্তর দেওয়ার পর ডান তার চোখে ক্লান্তি দেখতে পেল এবং ছড়ি নেড়ে বলল, ভালো করেছ। টিঙ্গেনকে লক্ষ্য করে একটা ষড়যন্ত্র তুমি ব্যর্থ করেছ। যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। কেনলি, ওল্ড নীলকে নিয়ে এসো। নির্দেশ দিয়ে ডান তিক্ত হেসে মাথা নাড়ল। সিকোয়েন্স 6-এর আগে স্লিপলেস পাথওয়ের বিয়ন্ডারদের অনেক সহায়ক ক্ষমতার অভাব থাকে। আমরা শুধু সবচেয়ে সাধারণ আচারভিত্তিক জাদুটুকুই করতে পারি। ক্যাপ্টেন, আপনি বলতে চাইছেন সিকোয়েন্স 6 থেকে স্লিপলেস পাথওয়ের বিয়ন্ডাররা সেই সংশ্লিষ্ট দিকগুলোতে উন্নতি পায়? ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, ডান নিশ্চিত করল। ডিউয়েভিল লাইব্রেরি থেকে বের হওয়ার পর ডাফোডিল স্ট্রিটে ফেরার পথে ক্লাইন গাড়িতে বসে একাধিকবার ঘুমিয়ে পড়তে পড়তে সামলে নিল। টলমল করতে করতে বাড়িতে ঢুকল। টুপি আর জ্যাকেট খুলে সোফায় ধপ করে শুয়ে পড়ল। ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ জেগে উঠল। পকেট ওয়াচ বের করে ক্লিক করে খুলল। মেলিসা আর আধ ঘণ্টায় ফিরবে। বেনসন ৪৫ মিনিটে এখন না উঠলে ওদের ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে রাতের খাবারের জন্য। ক্লাইন কপালে হাত ঘষতে ঘষতে রান্নাঘরে ঢুকল। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুল। তারপর বিকেলে কেনা গরুর লেজ, টমেটো, গাজর আর পেঁয়াজ বের করল। উপকরণ প্রস্তুত করতে করতে হঠাৎ থেমে গেল। একটা অদ্ভুত অনুভূতি হল, তার এইমাত্র করা কাজগুলো বিকেলের ঘটনার সাথে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করছে। আমি এমন একজন মানুষ যে সবে টিঙ্গেনকে বাঁচিয়ে এসেছে। ক্লাইন মজা পেয়ে বিড়বিড় করল। একটা সাদা অ্যাপ্রন পরে রাতের খাবার তৈরিতে লেগে গেল।